Hello boys, today I am going to discuss about lesson number 13, Ghost on the Veranda of class 7 by Ruskin Bond. আজকে তোমাদের ঘোস্ট অন দ্য বারান্দা সম্বন্ধে আলোচনা করা হবে, যেটা রাস্কিন বন্ডের লেখা। রাস্কিন বন্ড 1934, তিনি 1934 সালে জন্মগ্রহণ করেছিলেন। ইজ অ্যান ইন্ডিয়ান অথার অফ ব্রিটিশ ডিসেন্ট। তিনি একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক। ইন 1992 সালে হি রিসিভ দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছিলেন ফর হিজ শর্ট স্টোরি কালেকশন আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা। তার ছোট গল্পের সংকলন নিয়ে, যেটার নাম হলো আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা, দেহরার জন্য। হিজ ফেমাস ওয়ার্ক ইনক্লুড রুম অন দ্য রুফ, এ ফ্লাইট অফ পিজন, অ্যাংরি রিভার, দ্য ব্লু আমব্রেলা। তার উল্লেখযোগ্য কতগুলো লেখাগুলি হলো রুম অন দ্য রুফ, এ ফ্লাইট অফ পিজন, অ্যাংরি রিভার, দ্য ব্লু আমব্রেলা। দ্য প্রেজেন্ট টেক্সট, এই বর্তমান যে অধ্যায়টা, অর্থাৎ ঘোস্ট অন দ্য বারান্দা, এই অধ্যায়টা ইজ অ্যান এডিটেড ভার্সন, একটা সংকলিত রূপ অফ হিজ শর্ট স্টোরি ঘোস্ট অন দ্য বারান্দা। তার ছোট গল্প ঘোস্ট অন দ্য বারান্দা, অর্থাৎ তার যে ছোট গল্প একটা আছে ঘোস্ট অন দ্য বারান্দা, সেটারই একটা সংকলিত রূপ হলো এই লেসন নাম্বার 30, যেটা আমরা পড়তে যাবো, অর্থাৎ ঘোস্ট অন দ্য বারান্দা। এখানে ইউনিট 1 শুরু করার আগে কিছু প্রশ্ন এখানে আছে। হ্যাভ ইউ এভার সিন অ্যান ওল্ড হাউস? তোমরা কি কখনো কোনো পুরনো বাড়ি দেখেছো? ডু ইউ বিলিভ দ্যাট ঘোস্ট ক্যান বি ফাউন্ড ইন ওল্ড হাউসেস? তোমরা কি বিশ্বাস করো যে পুরনো বাড়িতে কেবলমাত্র পুরনো বাড়িতে ভূত দেখা যায়? ডু ইউ বিলিভ ইন স্পিরিট অ্যান্ড চার্মস? তোমরা কি আত্মা এবং তার মুখ সম্বন্ধে বিশ্বাস করো? এরপরে আমরা ইউনিট 1-এ আসবো। দেখো, লেটস রিড। অনিলস মাদার্স মেমোরি, অনিলের মায়ের স্মৃতি। মেমোরি কথার অর্থ হলো স্মৃতি, মেমোরি কথার অর্থ হলো স্মৃতি। ওয়াজ স্টোর্ড, পূর্ণ ছিল। স্টোর কথার অর্থ হলো পূর্ণ ছিল, জমা ছিল। উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোলক্লোর, একটা অবিশ্বাস্য পরিমাণে লোককথা, অর্থাৎ তার মাথাতে প্রচুর পরিমাণে লোককথার গল্প ছিল। অর্থাৎ অনিলের মা প্রচুর পরিমাণে লোককথা জানত। ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, অ্যামাউন্ট কথার অর্থ হলো পরিমাণ, এবং ফোকলোর কথার অর্থ হলো লোককথা, অর্থাৎ যে গল্পগুলো শুধুমাত্র গ্রামেগঞ্জে জানতে পারা যায়, গ্রামেগঞ্জে শুনতে পাওয়া যায়, অর্থাৎ মুখে মুখে, মানুষের মুখে মুখে যে গল্পগুলো চলে আসে এক জেনারেশন থেকে অন্য জেনারেশন, অর্থাৎ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম যে গল্পগুলো চলে আসে, সেগুলি হলো লোককথা। অ্যান্ড সি উড সামটাইম অ্যাস্টনিশ আস, এবং সে কখনো কখনো বা মাঝে মধ্যে আমাদেরকে কী করে, বিস্মিত করে। অ্যাস্টনিশ কথার অর্থ হলো বিস্মিত করা। উইথ আর স্টোরিজ অফ স্পিরিট, তার আত্মার গল্প দিয়ে, অ্যান্ড মিস্টিরিয়াস ঘোস্ট, এবং দুষ্টু ভূতের গল্প দ্বারা। অর্থাৎ তিনি মাঝে মাঝে আমাদেরকে দুষ্টু ভূত এবং আত্মার গল্পগুলো আমাদেরকে মাঝে মাঝে অবাক করে দেবে। ঠিক আছে? তাহলে এরপরে দেখো, ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলায়, ওয়েন অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন, যখন অনিলের বাবা শহরের বাইরে ছিলেন, অ্যান্ড কামাল অর কমল অ্যান্ড আই হ্যাড বিন ইনভাইটেড টু স্টে দ্য নাইট অ্যাট অনিলস আপার স্টোরি ফ্ল্যাট ইন দ্য বাজার, এবং কামাল এবং অর্থাৎ লেখককে যখন নেমন্তন্ন করা হয়েছিল অনিলের বাজারে যে একটা ফ্ল্যাট আছে তার উপরতলায় থাকার জন্য। যেহেতু তার বাবা শহরের বাইরে ছিল, তাই তাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল রাত্রে সেই বাজারে ফ্ল্যাটে থাকার জন্য। হিজ মাদার বিগ্যান টু টেল আস, তার মা অর্থাৎ অনিলের মা শুরু করলো আমাদেরকে বলতে, অ্যাবাউট দ্য ভেরিয়াস টাইপস অফ ঘোস্ট সি হ্যাড নোন, বিভিন্ন ধরনের ভূত সম্বন্ধে যেগুলো তিনি জানতেন। অর্থাৎ অনিলের মা যে বিভিন্ন
ধরনের ভূত সম্বন্ধে জানতেন সেই ভূত সম্বন্ধে তিনি বলতে শুরু করলেন। মুলিয়া দ্য মেড সার্ভ্যান্ট, মুলিয়া সেই মেড সার্ভ্যান্ট অর্থাৎ যে চাকরানি ছিল হ্যাভিং জাস্ট টেকেন এ বাথ, এই সবেমাত্র সে কি করেছে না স্নান করে এসেছে। কেম আউট অন দ্য ভেরান্ডা উইথ আর হেয়ার ব্রুজ, তার চুলগুলো খুলে সে বারান্দায় চলে এসেছে। অর্থাৎ মুলিয়া তাদের চাকরানি সে সবেমাত্র স্নান করে এসে তার চুলগুলো খুলে বারান্দায় চলে এসেছে। মাই গার্ল, ইউ অট নট টু লিভ ইউর হেয়ার ব্রুজ লাইক দ্যাট, অর্থাৎ বাছা তোমাকে এইভাবে তোমার চুলগুলো খুলে থাকা উচিত নয়। সেড অনিলস মাদার, অনিলের মা এটা বলতে লাগলো। ইট ইজ বেটার টু টাই এ নট অন ইট, সব থেকে ভালো তুমি এই চুলগুলোতে একটা গিট বেঁধে নাও। নট কথার অর্থ হলো গিট বাঁধা, নট গিট বাঁধা অর্থাৎ চুলে গিট বাঁধা। দেখো তারপর বাট আই হ্যাভ নট অয়েলড ইট ইয়েট, কিন্তু আমি এখনো পর্যন্ত চুলে তেল দিইনি। সেড মুলিয়া, মুলিয়া বলতে লাগলো। নেভার মাইন্ড, কিছু মনে করো না। বাট ইউ শুড নট লিভ ইউর হেয়ার ব্রুজ ফর সানসেট, গধূলির সময়ে তোমাকে চুলগুলো এভাবে খুলে থাকা উচিত নয়, বা গধূলি বেলায় তোমাকে গধূলির দিকে তাকিয়ে তোমাকে চুলগুলো এভাবে খুলে থাকা উচিত নয়। দেয়ার আর স্পিরিটস কল্ড জিনস, আত্মা আছে এক ধরনের, তাদের দিকে জিন বলা হয়। হু আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার, যারা লম্বা চুলের দ্বারা আকর্ষিত হয়। অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইজ লাইক ইয়োর্স, এবং তোমার মতো সুন্দর কালো চোখের দ্বারা আকৃষ্ট হয়। অর্থাৎ আমরা জানলাম কি যে মুলিয়ার সুন্দর কালো চোখ আছে। প্রিটি কথার অর্থ হলো প্রিটি অর্থাৎ সুন্দর, নাইস। Spirits called genes who are attracted by long hair and pretty black eyes like yours, তোমার মতো যাদের কালো কালো চোখ আছে, সুন্দর কালো চোখ আছে এবং চুল আছে, এই কালো চুল এবং চোখের দ্বারা জিনরা খুবই আকর্ষিত হয়। দে মে বি টেম্পটেড, তারা প্রলোভিত হবে, প্রলুব্ধ হবে। টু ক্যারি ইউ অ্যাওয়ে, এবং তোমাকে তারা কি করবে না প্রলুব্ধ হয়ে তোমাকে নিয়ে চলে যেতে পারে। টেম্পটেড কথার অর্থ হলো প্রলুব্ধ করা বা হওয়া। দে মে বি টেম্পটেড, তারা প্রলুব্ধ হবে। টু ক্যারি ইউ অ্যাওয়ে, তোমাকে দিয়ে চলে যাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে অনিলের মা ভূতে বিশ্বাস করে এবং সে বিভিন্ন ভূত সম্বন্ধে জানে, আর জিনরা যে কিসে আকৃষ্ট হয় সেটাও সে ভালোভাবেই জানে, অনিলের মা ভালোভাবেই জানে। দেখো তারপরে পড়বো, হাউ ড্রেডফুল এক্সক্লেম মুলিয়া, মুলিয়া বললো যে কি ভয়ানক। ড্রেডফুল কথার অর্থ হলো ভয়ানক। মুলিয়া বলল হারিডলি টাইং এ নট ইন হার হেয়ার, এবং সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে সে তার চুলে একটা গিট বেঁধে নিল। অ্যান্ড গোয়িং ইনডোরস টু বি অন দ্য সেফ সাইড, এবং ভিতরে ঢুকে গেল একটা নিরাপদ স্থানে থাকার জন্য। অর্থাৎ সে মুলিয়া সত্যিকারে ভয় পেয়ে গেল এবং সঙ্গে সঙ্গে তার চুলগুলো বেঁধে নিয়ে এসে ভিতরে একটা নিরাপদ স্থানে চলে গেল। হারিডলি কথার অর্থ হল দ্রুততার সঙ্গে। প্রলুব্ধ করা বা হওয়া হয় এক্ষেত্রে দ্রুততার সঙ্গে। তাহলে দ্রুততার সঙ্গে মুলিয়া কি করলো না, তার চুলে একটা গিট বেঁধে সে ভিতরে একটা নিরাপদ স্থানে চলে গেল। কামাল, অনিল অ্যান্ড আই স্যাট অন এ স্ট্রিং কোট, কামাল, অনিল এবং আমি একটা খাটিয়ায় বসেছিলাম, দড়ি দিয়ে খাটিয়ায় বসেছিলাম। স্ট্রিং কোট অর্থাৎ খাটিয়া, কোট কথার অর্থ হলো
খাটিয়া। ওকে, তাহলে কামাল অনিল তারা খাটিয়ায় বসেছিল। Kamal O'Neill and I sat on a string cot facing O'Neill's mother. কামাল অনিল এবং আমি খাটিয়ায় বসেছিলাম অনিলের মায়ের মুখোমুখি। Who sat on another cot? যিনি অন্য আরেকটি খাটিয়ায় বসেছিলেন, অর্থাৎ অনিলের মা অন্য একটি খাটিয়ায় বসেছিলেন। She was not much older than 32. তিনি 32 বছরের বেশি বয়স তার নয়। And had often been mistaken for O'Neill's elder sister. এবং প্রায়শই তাকে অনিলের বড় বোন হিসেবে ভুল করা হয়, অর্থাৎ লোকেরা প্রায় তাকে অনিলের বড় বোন হিসেবে ভুল করে বসে থাকে। ঠিক আছে, কিন্তু তার বয়স যেহেতু 32 বছরের বেশি নয়, অর্থাৎ অনিলের মায়ের বয়স 32 বছরের বেশি নয়। ক্যান ইউ সি জিনস আন্টি, আই আস্কড। লেখক এখানে জিজ্ঞেস করছেন যে আপনি কি জিন দেখেছেন কাকিমা? সামটাইমস, কখনো কখনো। সি সেড, তিনি বললেন। দেয়ার ওয়াজ এ ম্যাথামেটিক্স টিচার ইন আওয়ার লোকালিটি। আমাদের এলাকায় একটা অঙ্কের শিক্ষক ছিলেন। হুজ পিপলস, যার ছাত্ররা, পিপলস কথার অর্থ হলো ছাত্র, যার ছাত্ররা ওয়ে অ্যাবাউট দ্য সেম অ্যাজ ইয়েস ইউ, তোমাদের মতোই যাদের বয়স ছিল। অর্থাৎ এখানে লেখক অনিল এবং কামালের বয়সের কথাই বলা হয়েছে, যে লেখক অনিল এবং কামালের বয়সই যারা ছিল। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ভেরি গুড অ্যাট হিজ লেসন। তাদের মধ্যে একটা ছেলে তার পাঠে খুবই ভালো ছিল। ওয়ান ডে, একদিন, while he sat at his desk, একদিন যখন সেই ছেলেটা তার ডেস্কে বসেছিল, ইন এ কর্নার অফ দ্য ক্লাসরুমের একেবারে একটা কোণে, দ্য টিচার আস্কড হিম, শিক্ষক মহাশয় তাকে আদেশ দিলেন বা জিজ্ঞেস করলেন, টু ফেচ এ বুক ফ্রম দ্য কাপবোর্ড, আলমারি থেকে একটা বই নিয়ে আসতে। ফেচ কথার অর্থ হলো নিয়ে আসা। নিয়ে আসা এবং কাপবোর্ড, আলমারি, আলমারি থেকে যখন তাকে একটা বই নিয়ে আসতে বলল, which stood at the far end of the room, যেটা রুমের অন্য আরেকটি সম্পূর্ণ দূরে অবস্থিত ছিল, অর্থাৎ যে আলমারিটা সম্পূর্ণ দূরে অবস্থিত ছিল। The boy who felt lazy that morning, ছেলেটা যে সেই দিনে খুবই আলস্য অনুভব করছিল। লেজি কথা অর্থ আলস্য, লেজি অর্থাৎ অলস, সেই দিনে যে ছেলেটি খুবই নিজেকে অলস অনুভব করছিল, দ্যাট মর্নিং, সে সকালে, from his seat, সে তার জায়গা থেকে, সে তার বসার জায়গা থেকে এক পাও নড়ল না, একটু গেল না। did not move from his seat, সে তার সিট থেকে গেলই না। he merely stretched out his hand, সে সবেমাত্র তার হাতটা প্রসারিত করেছিল। স্ট্রেচ কথার অর্থ হলো প্রসারিত করা। আমি এখানটা একটু ওয়াইড আউট করবো এই জায়গাটা। স্ট্রেচ অর্থাৎ প্রসারিত করা। সে সবেমাত্র তার হাতটা কি করেছিল না, হাতটা সে তার প্রসারিত করেছিল। আউট অফ হিজ হ্যান্ড, হি মেয়ারলি স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, সে সবেমাত্র তার হাতটা প্রসারিত করেছিল। টুক দ্য বুক ফ্রম দ্য কাপবোর্ড, আলমারি থেকে বইটা নিল। অ্যান্ড হ্যান্ডেড ইট টু দ্য টিচার, এবং শিক্ষক মহাশয়কে বইটা নিয়ে
বইটা শিক্ষক মহাশয়কে নিয়ে দিয়ে দিল। এভরিওয়ান ওয়াজ অ্যাস্টনিশড, সবাই খুবই অবাক হয়ে গিয়েছিল। অ্যাস্টনিশড কথার অর্থ হলো অবাক হয়ে যাওয়া। অবাক হয়েছিল, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, অ্যাস্টনিশ ইডি ফর্মে আছে, তাই এগুলো অবাক হয়েছিল। সকলে অবাক হয়ে গিয়েছিল যেটা কিভাবে সম্ভব যে ছেলেটা তার নিজের সিট থেকে এক পাও এগোলো না, শুধুমাত্র হাতটা বাড়িয়ে সে আলমারি থেকে বইটা নিয়ে স্যারকে দিয়ে দিল। বিকজ দ্য বয়েজ আর্ম, কারণ সেই ছেলেটার হাতটা হ্যাড স্ট্রেচড অ্যাবাউট, প্রসারিত হয়েছিল 4 ইয়ার্স, 4 গজ, ইয়ার্স অর্থাৎ গজ, 4 গজ অর্থাৎ 36 ইঞ্চি, 1 গজ অর্থাৎ 36 ইঞ্চি, অর্থাৎ 4 গজ 4 ইন্টু 36, স্ট্রেচড অ্যাবাউট 4 ইয়ার্স, 4 গজ প্রসারিত হয়েছিল। বিফোর টাচিং দ্য বুক, সেই বইটাকে ধরার আগে, অর্থাৎ বইটাকে ধরার আগে তার হাতটা প্রায় 4 গজ লম্বা হয়েছিল। They realized that he was a jinn, তারা সবাই বুঝতে পেরেছিল, ছাত্ররা বুঝতে পেরেছিল কি, বা শিক্ষক মহাশয় বুঝতে পেরেছিল কি, যে সেই ছেলেটা ছিল একটা জিন। That was the reason, এটাই ছিল কারণ, for his being so good at games, যে সে এত ভালো খেলাধুলায় এত ভালো ছিল, এক্সারসাইজ এবং কর্মকুশলতা এত ভালো ছিল, which required, যেটা প্রয়োজন ছিল, গ্রেট এজিলিটি, মহান নমনীয়তা। অর্থাৎ খেলাধুলা এবং ব্যায়াম করার ক্ষেত্রে কি হয়, আমাদের শরীরের খুবই নমনীয়তা দরকার হয়। আর যারা খেলাধুলা এবং ব্যায়ামে খুব ভালো হয় তাদের শরীর খুবই নমনীয় হয় এবং নমনীয়তার দরকার হয়। তাই এই ছেলেটা যেহেতু একটা জীব ছিল, সহজে সে তার শরীরকে সহজেই নমনীয় করতে পারত। ওকে, রিকোয়ার্ড অর্থাৎ প্রয়োজন। রিকোয়ার্ড অর্থাৎ প্রয়োজন। আর এজিলিটি, এজিলিটি অর্থাৎ নমনীয়তা বা নড়াচড়ার দ্রুততা। নড়াচড়ার দ্রুততা। ওকে, তাহলে সেই ছেলেটা জিন ছিল, তাই সে খুব সহজে কি করতে পারতো, সে তার খেলাধুলায় এবং পড়াশোনায় খুবই ভালো ছিল। ওয়েল আই উইশ আই ওয়াজ এ জিন, ইস আমি যদি একটা জিন হতাম, সে অনিল বলল, অনিল আফসোস করে বললো যে আমি যদি একটা জিন হতাম, স্পেশালি ফর ভলিবল ম্যাচেস, শুধুমাত্র ভলিবল ম্যাচের ক্ষেত্রেও যদি আমি একটা জিন হতাম, তাহলে ভলিবল ম্যাচে আমি প্রথম হতাম। অনিলস মাদার দেন টোল্ড আস অ্যাবাউট মুঞ্জিয়া, অনিলের মা তারপর আমাদেরকে মুঞ্জিয়া সম্বন্ধে বলতে লাগলো। এ মিস্টিভিয়াস ঘোস্ট, একটা দুষ্টু ভূত, হু লিভস ইন লোনলি পিপল ট্রি, যে একাকী অসত্য গাছে বাস করে। অর্থাৎ এই যে মুঞ্জিয়া, এটা একটা দুষ্টু ভূত, সে একটা সম্পূর্ণ একাকী কোনো অসত্য গাছে বাস করে। লোনলি কথার অর্থ হলো একাকী, একাকী এবং পিপল ট্রি অসত্য গাছ, অর্থাৎ সেই মুঞ্জিয়া অসত্য গাছে একাকী বাস করত। ওয়েন এ মুঞ্জিয়া ইজ অ্যানয়েড, যখন একটা মুঞ্জিয়া খুবই বিরক্ত হয়, অ্যানয়েড কথার অর্থ হলো বিরক্ত হওয়া, অ্যানয়েড, বিরক্ত হওয়া, যখন একটা মুঞ্জিয়া বিরক্ত হয়ে যায়, হি রাশেস আউট, সে দ্রুততার সঙ্গে নেমে যায়
from his trees, তার গাছ থেকে and upset tongas এবং ঘোড়ার গাড়িগুলোকে উল্টিয়ে দেয়, বুলক কার্টস গরুর গাড়িকে উল্টিয়ে দেয়, and সাইকেলগুলোকে উল্টিয়ে দেয়। রাসেস আউট অর্থাৎ দ্রুততার সঙ্গে নামা, অর্থাৎ রাসেস আউট দ্রুততার সঙ্গে নেমে আসা from his trees, তার গাছ থেকে, and upset tongas কথার অর্থ হলো ঘোড়ায় টানা গাড়ি, বুলক কার্টস গরুর গাড়ি, অ্যান্ড সাইকেলগুলোকে উল্টিয়ে দেয়। অর্থাৎ একটা মুঞ্জিয়া যখন খেপে যায় তখন সে তার গাছ থেকে ছুটে নেমে আসে এবং গাড়ি ঘোড়া সাইকেল যা থাকে সবগুলোকে উল্টিয়ে দেয়। ইভেন এ বাস ইজ নোন টু হ্যাভ বিন আপসেট বাই এ মুঞ্জিয়া, এমনকি শোনা গেছে যে মুঞ্জিয়া দ্বারা একটা বাসও নাকি উল্টানো গেছে, অর্থাৎ মুঞ্জিয়া একটা বাসকেও নাকি উল্টিয়ে ফেলেছে। ইফ ইউ আর পাসিং বিনিথ এ পিপল ট্রি অ্যাট নাইট, অনিলস মাদার, অনিলের মা সতর্ক করে বললো যে তোমরা যদি একটা অসত্য গাছের নিচের দিকে রাত্রেবেলা যাও, অনিলের মা সচেতন করে বললো, ওয়ান কথা অর্থ হলো সচেতন করা, ওয়ান সচেতন করা বা সচেতন করেছিল। ওয়ান অনিলস মাদার, অনিলের মা সচেতন করে বললো যে তোমরা যদি কোনো অসত্য গাছের নিচের দিকে রাত্রেবেলায় যাও, বি কেয়ারফুল নট টু ইয়ন, তোমরা খেয়াল রাখবে যে হাই তুলো না। ইয়ন কথার অর্থ হলো হাই তোলা, ইয়ন অর্থাৎ হাই তোলা। উইদাউট কভারিং ইওর মাউথ, তোমাদের মুখটাকে ঢেকে মুখটাকে না ঢেকে হাই তুলো না, অর্থাৎ তোমরা হাই তুলতে পারো কিন্তু মুখটাকে ঢাকতে হবে। और স্ন্যাপিং ইওর ফিঙ্গার্স ইন ফ্রন্ট অফ ইট, অথবা মুখের সামনে যদি না চুটকি বাজাও। স্ন্যাপিং কথার অর্থ হলো চুটকি বাজানো, তুড়ি মারা, তুড়ি দেওয়া লিখছি। তুড়ি দেওয়া অর্থাৎ যদি তোমরা হাই তুলো কিন্তু তো কী করতে হবে না, তোমাদেরকে মুখে হাত দিতে হবে অথবা মুখের সামনে তুড়ি মারতে হবে, চুটকি মারতে হবে। যদি তোমরা এটা না করো, বি কেয়ারফুল নট টু ইয়ন, হাই তুলো না, উইদাউট কভারিং ইওর মাউথ, তোমাদের মুখটা না ঢেকে, অর স্ন্যাপিং ইওর ফিঙ্গার্স ইন ফ্রন্ট অফ ইট, অথবা এর সামনে মুখের সামনে কোনো রকমের না তুড়ি দিয়ে। ইফ ইউ ডোন্ট রিমেম্বার টু ডু দ্যাট, যদি তোমরা এটা মনে করতে না পারো, দ্য মুঞ্জিয়া উইল জাম্প ডাউন ইওর থ্রোট, মুঞ্জিয়া কী করবে না তোমাদের গলাতে ঝাম মারবে, অ্যান্ড কমপ্লিটলি রুইন ইওর ডাইজেশন, এবং সম্পূর্ণরূপে তোমাদের হজম শক্তিকে ধ্বংস করে দেবে। ওকে, তাহলে যদি অসত্য গাছের নিচের দিকে রাতের বেলায় যাওয়া হয়, তাহলে অনিলের মা সাবধান করছে যে তোমাদেরকে মুখ ঢাকা দিয়ে হাই তুলতে হবে অথবা মুখের সামনে চুটকি বাজাতে হবে। যদি না এটা করতে পারো তাহলে মুঞ্জিয়া তোমাদের গলায় ঝাঁপ মারবে এবং তোমাদের হজম শক্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। তাহলে থ্রোট কথার অর্থ হলো গলা, রুইন ধ্বংস করা, এবং ডাইজেশন অর্থাৎ হজম। ডাইজেশন কথার অর্থ হলো হজম। ঠিক আছে, তাহলে আমাদের ইউনিট 1টা এখানেই শেষ হলো এবং ইউনিট 1-এর সমস্ত ওয়ার্ড নোটসগুলো এবং সমস্ত কমপ্লিটলি তোমাদের এখানেই পড়ানো হলো। Hope this video will help you a lot to understand Unit 1 of lesson number 13, Ghoshnaula Veranda by Ruskin Bond. If you have any problem regarding this video or this content, you can contact me. Okay, that's all for the day and for the moment. Thank you very much.